পলাতক ও গুপ্তদের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় তারেক রহমানের। দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে শুধু বিএনপিরই। 5 আগস্টের পরেও যাদের চরিত্র বদলায়নি তারা দেশ গড়তে পারবে না বলছে জামাত। ক্ষমতায় গেলে সকলের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ প্রার্থীদের। কমিশনকে তৎপর থাকার আহ্বান। ভোটে মারণাস্ত্রের ব্যবহার নয় বলছে বিজেপি। এবং পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে। কেনাকাটার ধুম, প্রত্যাশা প্রাপ্তির হিসেবে ব্যস্ত বিক্রেতারা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তদের ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং সঠিক পরিকল্পনায় দেশ করতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে এ সময় তিনি বলেন, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত হবে। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্প সারা বিশ্বে রফতানি করার ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান। কেড়ে নেওয়া অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই 12 তারিখে আপনাদেরকে সোচ্চার হতে হবে। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। আমরা সব সময় বিএনপি করি যারা আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত 17 বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। যে এলাকাটা উন্নত না সেটাকে উন্নত করার জন্য, যেখানে রাস্তাঘাট নেই রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজ না স্কুল কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, আর শান্তিতে থাকার জন্য, তাই না? তো বিগত সময়গুলোতে আমরা খুব শান্তিতে ছিলাম না। দেশের মানুষের জীবনযাপনের মান সহজ করতে প্রযুক্তি খাতকে আগামী দিনে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুপুরে রাজধানীতে আলোচনার সভায় তিনি কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদির আহমেদ বলেন, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামীতে দেশকে আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করে তোলার বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন মাহদি আমিন। ইন্ডাস্ট্রি 4 সহ যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরি করা, যার মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনা আসলে খুব দ্রুততম সময়ের মাঝে আমরা সামগ্রিকভাবে 10 লক্ষ নতুন কর্মসংস্থান এই সেক্টর থেকে তৈরি করতে পারবো। আসুন এই আধুনিক প্রযুক্তিকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করি, বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যবহার করি এবং বাংলাদেশের মানুষের কিন্তু সেই বুদ্ধিমত্তা এবং সেই যোগ্যতা বাংলাদেশের মানুষের আছে, এটা আমরা প্রমাণ করেছি। 5 আগস্টের পরও যাদের চরিত্র বদলায়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে দাউদকান্দিতে 11 দলীয় জোটের আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বৈষম্যমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করতে হবে। জামাত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ তার প্রাপ্য অধিকার পাবে বলেও জানান তিনি। তবে আমরা যা স্পষ্টভাবে বলবো, ন্যায় বিচার যখন কায়েম হবে, শুধু মামলা মোকদ্দমার ন্যায় বিচার না, জনগণের অধিকার পাওয়ার ন্যায় বিচার। মামলা তার মাত্র একটা অর্থাৎ আপনার সন্তানের লেখাপড়া,
তার স্বাস্থ্য পরিচর্যা সারা জীবন যারা রাষ্ট্রকে দিয়ে গেছেন, সমাজকে দিয়ে গেছেন, বৃদ্ধ বয়সে তাদের দায়িত্ব নেওয়া, এই সব সরকারের দায়িত্ব। এরপর ঢাকা 10 আসনের কলাবাগানে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামাত আমিরের। সেখানকার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, জনসভা ঘিরে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? রিঙ্কু, আপনি জানেন ত্রয়োদশ নির্বাচন ঘিরে সারা দেশে শুরু হয়েছে প্রচারণা। প্রধান দলের চেয়ারম্যানগণ এবং আমিরগণ সারা দেশ চষে বেড়াচ্ছেন ভোটারদের মন জয়ে। সেই ধারাবাহিকতায় আমি দাঁড়িয়ে আছি ঢাকা 10 আসনে। এখানে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমিরের যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে তিনি রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যেই আশা করা যায় জনসভায় যোগ দিবেন। ইতিমধ্যেই ঢাকা 10 আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন মিছিল এসে এখানে কানায় কানায় জনসমাবেশ পূর্ণ হয়েছে। বিশেষ করে লক্ষণীয় আজকে নারীদের অংশগ্রহণ। এখানে আপনাকে দেখাতে পাচ্ছি আমি, এখানে নারী এবং পুরুষ জনসভা কানায় কানায় পূর্ণ করেছে এবং মুখর করে তুলেছেন। ইতিমধ্যেই স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আগামী নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। আর 10টি নির্বাচন থেকে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং এই নির্বাচনের পটভূমি বিস্তর ফারাক রয়েছে। তারা এই নির্বাচনকে বাংলাদেশের পটভূমি নির্ধারণ এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলাদা এবং গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি বিগত 54 বছর বাংলাদেশের যারা শাসন করেছে, যারা সরকারে থেকেছে, তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারেনি, চাঁদাবাজি মুক্ত করে পারেনি এবং সর্বোপরি সন্ত্রাস দুর্নীতিতে নিমজ্জিত ছিল বিগত দলগুলো। সেই সমস্ত তাদেরকে বয়কট করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানায় তারা। আমার কাছে ঢাকা 10 আসন থেকে এই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রাজীব আপনাকে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। তবে নির্বাচনের মাঠে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন প্রার্থীরা। প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন উষা ফেরদৌস। নির্বাচন যতই ঘনিয়ে আসছে মাঠ ঘাট বাজার চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় ঢাকা 8 সংসদীয় আসনের 11 দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানী শাহজাহানপুরে নির্বাচনী গণসংযোগ করে, পরেই মুখোমুখি হয় গণমাধ্যমের। কোনো ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগরী হিসেবে আমরা ঢাকা 8কে প্রতিষ্ঠা করব। আমরা এখানে শহীদ উসমান হাদি সহ সব রাজনৈতিক যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর ইনশাল্লাহ বিচার করব। আমরা ওয়ার্ড ভিত্তিক 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব। এদিকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া লুকাস মোড়ে পথসভা করেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 12 সংসদীয় আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন। জানান এখনো নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। মুসলমানরা ময়দানে তৎপর এবং তাদের হাতে অবৈধ অস্ত্র আছে এবং দেশের বিভিন্ন জায়গায় আরও ঘটনা ঘটছে। কারণ 12 আসনটা তো বাংলাদেশ না। ইলেকশন কমিশনের ভূমিকা আমি খুব নিরপেক্ষ বলতে পারি না এবং ইলেকশনের প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলের লোকদেরকে দেওয়া হয়েছে। কাজেই ভিতরে তারা কি করবে এই আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরো তৎপর হওয়ার আহ্বানও জানান এই জামায়াত নেতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সকালে রাজধানীর পল্লবীর 7 নম্বর সেকশনে 10ম দিনের প্রচারণায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন আমিনুল হক। নির্বাচিত হলে ঢাকা 16 আসনে মেডিকেল কলেজ স্থাপনা সহ নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
নির্বাচনে পল্লবী 7 নম্বর সেকশনে পাড়া মহল্লায় অলিগলিতে গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানেশীষের প্রার্থী আমিনুল হক। এ সময় এলাকাবাসীর ভালোবাসা সিক্ত হন তিনি। বাসাবাড়ির উপর থেকে ফুলের পাপড়ি ছিটানোর পাশাপাশি গলির দুই পাশে তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় মৃতদেহ দেখে প্রচারণা থামিয়ে দেন আমিনুল হক। মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও মানবিকতা প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন করলেন আমিনুল হক। মৃত ব্যক্তির বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তার মতো এমন মানবিক প্রার্থী পেয়ে খুশি ঢাকা 16 আসনের বাসিন্দারা। 16 আসনে ওনার মতো ব্যক্তি পেয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। ওনার জন্য দোয়া চাই। আমিনুল ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। 12 তারিখে এটার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ, এবং আমিনুল হক সাহেব আমাদের এই এলাকায় বিপুল ভোটে বিজয়ী হবে, এটা আমরা আশাবাদী। ইনশাআল্লাহ মানুষ সদল বলে ভোট দিতে যাবে এবং বিএনপির পক্ষে ভোট দেবে। সবাই একসাথে আসি, ইনশাআল্লাহ আমিনুল ভাই বিশাল ভোটে পাস করবে। এলাকার উন্নয়নে আমিনুল হকের বিকল্প কেউ নেই বলেও জানান তারা। আমিনুল ভাই এই এলাকায় ভোটারদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ঢাকার মধ্যে সবচেয়ে উনি বেশি ভোট পেয়ে উনি জয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এলাকার উন্নয়নে মাদক সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে উনি ব্যাপক ভূমিকা রাখছে, আগামী দিনে রাখবে ইনশাআল্লাহ। আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ পথ চলা খুব সুগম হবে, সফল হবে এবং সুন্দর হবে। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন ঢাকা 16 আসনের ধানেশীষের প্রার্থী আমিনুল হক। অভিযোগ করেন একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একটা গ্রুপ এখনো তারা সোচ্চার রয়েছে আগামী নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। এদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি যে আমার দেশের জনগণ সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করবে, এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সত্যের পথে রয়েছি, ন্যায়ের পথে রয়েছি, গণতন্ত্রের পথে রয়েছি। এ সময় তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহের অভিযোগ তোলেন। আমি তাদের কাছে আহ্বান করব যে আপনারা এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের ভোট জাল করার যে চিন্তা ভাবনা নিয়ে এনআইডি কার্ড নিচ্ছেন, টাকা দিয়ে আপনার ভোট কেনার চেষ্টা করছেন, এগুলি থেকে দূরে সরে এসে জনগণের প্রতি আস্থা রাখেন, কারণ জনগণই সকল পরিবর্তন করতে পারে। নির্বাচিত হতে পারলে এলাকায় মেডিকেল কলেজ তৈরি সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকা 16 আসনের ধানেশীষের কাণ্ডারি। আমি চাই আল্লাহ যদি কবুল করে এই এলাকার সবার আগে একটি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল নির্মাণ হোক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি, এমনটাই জানিয়েছে বাহিনীটির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। সকালে রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সের বেস ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো মহল যাতে নির্বাচন অস্থিতিশীল করতে না পারে সেজন্য 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে সর্বমোট 134 প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং 42টি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিজিবি সদস্যদেরকে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ভোটের খবর। জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোটের মোহনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে চারিদিকে। বাংলাদেশের যেখানেই যাচ্ছি আমরা সেখানে এই হাওয়ার উত্তাপ টের পাচ্ছি। আজকে আমরা এসেছি মোহাম্মদপুরের যে শিয়া মসজিদ এলাকা, খ্যাত যে এলাকাটি রয়েছে সেখানে এসেছি। আমার পেছনে রয়েছে জাপান গার্ডেন সিটি, তার আমার সামনে রয়েছে শিয়া মসজিদ, যে মসজিদটি রয়েছে সেটি রয়েছে আমার সামনে। এই আপনারা জানেন যে 5ই আগস্টের পর এই এলাকাটি বেশ অপরাধপ্রবণ হয়ে উঠেছিল। এখানকার মানুষ আইন শৃঙ্খলা অবনতির জন্য বেশ শঙ্কায় ছিল। আমাদের এই সমাজ এখন সন্ত্রাস, মাদক, ছিনতাই, এই মোহাম্মদপুর একটা আতঙ্কিত এলাকা হয়ে গেছে। মোহাম্মদপুর এলাকাতে একটু চাঁদাবাজটা একটু বেশি, রাত্রে নিরাপত্তাহীনতায় অনেকেই ভুগে, অনেকে একা বের হইতে ভয় পায়। ফুটপাতে প্রচুর আনঅথরাইজড দোকান বসে আছে। ফুটপাতটা যদি একটু মুক্ত করা যেত তাহলে পথচারীরা নির্বিঘ্নে হাঁটতে পারতো। ছিনতাইকারী এটা একটু বেশি উৎপাত থাকে, চোর ডাকাতি একটা প্রবলেম। তো এই সিকিউরিটি জনিত সমস্যাটা সলভ হওয়াটা খুব জরুরি আসলে। ফুটপাতগুলি দখল, ফুটপাতগুলি সবসময় এগুলির কোনোভাবেই সরানোর সম্ভাবনা, যার জন্য রাস্তাঘাটগুলো আপনি জ্যাম হয়ে যাবে। চাঁদাবাজ, ছিনতাইকারী প্রচণ্ড
সমস্যা। আমাদের নাগরিক দায়িত্ব কোনটা, রাষ্ট্রীয় দায়িত্ব কোনটা, এটাই কিন্তু আমাদের এখন অনেকে বুঝি না। নাগরিক দায়িত্ব যদি পার্টিসিপেশন না হয়, রাষ্ট্রীয়ভাবে যে কোনো কিছুই ইন্টিগ্রেশন করা হোক না কেন, নতুন সিস্টেম চালু করা না, সেটা টিকে রাখা সম্ভব না। দর্শক, এতক্ষণ আমরা মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনছিলাম। এবার শুনবো তাদের প্রত্যাশার কথা। বর্তমানের দেশ পরিচালনার দায়িত্বে যে ভালো করবেন, আমরা তার পক্ষেই আছি। আমরা যেন এলাকায় শান্তিতে বসবাস করতে, চুরি ছিনতাই এই জিনিসগুলো যাতে না থাকে, এতটুকুই আমাদের চাওয়া। এটার ক্যান্ডিডেট হলে আমাদের জন্য ভালো হয়, দেশ যাতে এগিয়ে যেতে পারে, সেটাই তো আমাদের সবার প্রত্যাশা। এরকম কোনো প্রার্থী আসুক যারা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে। আমরা চাই ভালো মানুষ যে কাজ করবে। বিগত তো আমরা অনেক দেখছি যে সবাই নিজেকে নিয়ে চিন্তা করতো, ওইটা না করে জনসাধারণের জন্য যদি চিন্তা করে, ভালো কিছু আশা করতেছি। গরিব দুঃখী হোক আর বড় লোক হোক, সবাই যেমন আপনার বিচারটা ভালোভাবে পায়, রাস্তাঘাট যেমন ভালোভাবে চলতে পারে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায়। আমরা শুনছিলাম এই এলাকার মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা। তারা বলছিলেন তাদের নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা, তারা কি প্রত্যাশা করেন নতুন সরকারের কাছে, সেটাও তারা বলছিলেন। নির্বাচন নিয়ে শুনবো আপনার কথাও, থাকুন মোহনার সঙ্গেই। আজ পর্দা নামছে মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিনে মেলায় কেনাকাটার ধুম পড়েছে। সকাল থেকে দর্শনার্থীদের ঢল নামে মেলা প্রাঙ্গণে। ক্রেতাদের মাঝে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মেলায় আসছেন তারা। এদিকে শেষ দিনে এসে প্রাপ্তি ও প্রত্যাশার হিসেব মেলাতে ব্যস্ত স্টল মালিকরা। এই বিষয়ে আরো জানাতে পূর্বাঞ্চলের মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, শেষ দিনে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ রিঙ্কু, আপনি যেমনটি বলছিলেন আজকে মেলার শেষ দিন। আমি যদি আপনাকে দেখাতে চাই যে আপনি শুনতে পাচ্ছেন যে এখানে মাগরিবের আজান দিচ্ছে, অর্থাৎ সূর্য ঢলে গেছে। এখানে আমি তো সকাল থেকে ছিলাম এখানে। আমরা সকাল থেকে যেটা দেখেছি, সকালের দিকে মানুষজন কিছুটা কম ছিল, বেলা যত গড়িয়েছে মানুষজনের পরিমাণও তত বেড়েছে। আমি যদি এখন আপনাকে একটু দেখাতে চাই, যদিও একটু অন্ধকার দেখাচ্ছে, তারপরও আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ মেলায় উপচে পড়েছে। আজকে আসলে শেষ দিন এবং ছুটির দিন হওয়াতে মেলায় মানুষের প্রচুর সমাগম হয়েছে, মেলায় প্রচুর বেচাকেনা হচ্ছে। এখানে একটি বিষয় জানিয়ে রেখে আপনাকে, আজকে মেলার শেষ উপলক্ষে সমাপনী যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি আসলে জানিয়েছেন যে এই মেলায় মূলত 6টি দেশ থেকে 11টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এছাড়া দেশি বিদেশি বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই মেলা আরও তিনি বাড়ানোর কথা বলেছিলেন। আমাদের আগে সাথে যিনি কথা বলেছেন তখন তিনি বলেছিলেন আরও 6 একর জায়গা নিয়ে এই মেলাটি আরও প্রশস্ত করা হবে এবং স্থায়ী কিছু ভবন নির্মাণ করা হবে, যাতে পরবর্তীতে মেলা আয়োজনে কোনো বেগ পেতে না হয়। এছাড়া একটি বিষয় আপনাকে আরও জানিয়ে রাখি যে দেশি বিদেশি 392টি প্রতিষ্ঠানের মধ্য থেকে রপ্তানির যে আদেশ এসেছে সেটির পরিমাণ 17.98 বিলিয়ন মার্কিন ডলার বা 224.26 কোটি টাকা। এটি কিন্তু গতবার যা ছিল তার চেয়েও বেশি বলা হয়েছে আমাদের মেলা থেকে, যেটি জানানো হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ, তুরস্ক, ভারত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া, এই 6টি দেশের 11টি বড় প্রতিষ্ঠান। এছাড়া ছোট মিলিয়ে আরও অনেক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই মেলা এখন এসে শেষ দিকে এসে বেচা বিক্রিও জমে উঠেছে। ক্রেতারা শুধু যে ঢাকা থেকে আসছেন তা নয়, আশপাশের জেলা যে নারায়ণগঞ্জ রয়েছে, নরসিংদী রয়েছে, গাজীপুর রয়েছে, সেখান থেকে তো আসছেন নিয়মিত। এছাড়াও সারা দেশ থেকে ক্রেতারা আসছেন এবং দর্শনার্থীরা আসছেন। তারা তাদের পছন্দের পণ্য দেখছেন, কিনছেন, নিয়ে যাচ্ছেন। যদিও বিক্রেতারা কেউ বলছেন যে আরও 2 দিন মেলা বাড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু জি মফিউর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
পলাতক ও গুপ্তদের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় তারেক রহমানের। দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে শুধু বিএনপিরই। 5 আগস্টের পরেও যাদের চরিত্র বদলায়নি তারা দেশ করতে পারবে না বলছে জামাত। ক্ষমতায় গেলে সকলের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ প্রার্থীদের। কমিশনকে তৎপর হওয়ার আহ্বান। ভোটে মারণাস্ত্র ব্যবহার নয় বলছে বিজেপি। এবং পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন। কেনাকাটার ধুম, প্রত্যাশা প্রাপ্তির হিসেব মিলাতে ব্যস্ত বিক্রেতারা। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।